আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছো। মহামারীর মধ্যে তো আমাদের অনেকগুলো ক্লাসই হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন ক্লাসগুলা প্রতিনিয়তই হচ্ছে, আমরা প্রতিনিয়তই ক্লাস দিচ্ছি। আর তাছাড়া আজকে আমি যে ক্লাসটা দিচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর 14তম অধ্যায়। আর তোমরা জানো যে ক্লাস 10-এর মেবি অধ্যায়টা এই যে তৃতীয় অনলাইন পরীক্ষার মধ্যে আছে। যারা 10-এ তাদের তো সবই পড়া হয়ে গেছে এতদিনে, লকডাউনের মধ্যে বাসায় বসে, সেটা আমি জানি। তো তারপরও জীব প্রযুক্তি নিয়ে একটু আলোচনা করবো ভাবলাম। অনেকদিন সবার সাথে ক্লাসে দেখা হয় না, তো ভাবলাম যে একটা ক্লাস দিই। তো আসো আমরা 14দশ অধ্যায় নিয়ে আলোচনা করবো, জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। জীব প্রযুক্তিটা আসলে একটা সময় আসলে জীব প্রযুক্তি নিয়ে মানুষের ততটা কিউরিসিটি ছিল না, যে ভাবতেছে সবকিছু তো যেমন জীব তো আসলে সবাই আমরা আল্লাহ সৃষ্টি করছে আমাদেরকে, বা সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করছে। তো এক সময় মানুষ ভাবতো যে আসলে সৃষ্টিকর্তা যেটা সৃষ্টি করছে, যে সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে আবার তার সৃষ্টির সাথে তো কোনো কিছু তুলনা হয় না, বা তিনি যেটা সৃষ্টি করছে সেটাই সেরা। সেখানে আবার মডিফাই করা, কিছু অ্যাড করা, সেখান থেকে কিছু বিয়োজন করা, এটা বা কেমন, যার কারণে মানুষ এই জিনিসটা নিয়ে না এত বেশি ভাবতো না। কিন্তু ক্রমে ক্রমে আস্তে আস্তে সময় পরিবর্তনে জনসংখ্যা তো দেখছই প্রতিনিয়ত বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, জমির পরিমাণ কমছে, মানুষের চাহিদা বাড়তেছে, মানুষের ধৈর্যটা কমতেছে। তো এভাবেই মানুষ একসময় উপলব্ধি করতে পারলো যে আসলে দেখি না এটা থেকে কিছু করা যায় কিনা, সংযোজন বিয়োজন করে। ডিএনএটা তোমরা জানো যে ডিএনএ, আরএনএ, এগুলোর নাম অবশ্যই তোমরা শুনছো, আগের অধ্যায়গুলোর মধ্যে পড়ছি যে কোন কিছু একটা বেস, একটা ভিত্তিটা তো ডিএনএ, তাই না? যে এই ডিএনএটার মধ্যে সংযোজন বিয়োজন করে যে কিছু বাদ দিয়ে দিলাম, আবার এটার মধ্যে কিছু একটা অ্যাড করলাম, একটু অ্যাড করে বাদ দিয়ে এখানে কিছু করা যায় কিনা ভাবলো যে একটু দেখি। তো যে ভাবলো সেই কাজ। তো তার আগে একটু কথা বলি যে আসলে মিউটেশনটা আসলে কি। দেখো, কাল্পনিকভাবে আমরা মিউটেশনের অনেক উদাহরণ দেখি। আসলে এটা উদাহরণ বলা ভুল হবে, যে মানুষের চিন্তা শক্তিটা দেখি। তোমরা মুভির মধ্যে দেখছো নিশ্চয়ই যে এক্সম্যান একটা মুভি আছে না, যে ওই মুভিটার মধ্যে কিন্তু দেখাচ্ছি মিউটেশনের চিন্তা ভাবনাগুলো মানুষের কিরকম। সেখানে দেখো যে দেখি তাদের জিনগত পরিবর্তন করে দিল। দেখা ছবিটার কাহিনীটা অনেকটা এমন যে তাদের জিনগত পরিবর্তন করে দিল, এখন কেউ বর্ণ পরিবর্তন করতে পারতেছে, তারপর কেউ হয়তো অনেক বেশি দূর পর্যন্ত শুনতে পারতেছে, তারপর কেউ হয়তো, অর্থাৎ এক একজনের এক এক বিশেষ বৈশিষ্ট্য, তাই না? এই জিনিসটা আসলে একটা চিন্তার বিষয়। তুমি এই জিনিসটা দেখো না যে মানুষ সৃষ্টির সেরা জীব, নিঃসন্দেহে মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু দিক থেকে মানুষের কিছুটা কমতি আছে। সেটা কমতি বলাটা ঠিক হবে কিনা ঠিক আমি জানি না, বাট আমি এটা আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। যেমন দেখো, যেমন বাদুড়, তাই না? বাদুড় অনেক বেশি শুনতে পারে, বাদুড়ের শব্দের হার্য অনেক বেশি, যার কারণে বাদুড় অন্ধকারে শব্দ সৃষ্টির মাধ্যমে পথ চলে। আমরা এরকম একটা প্রশ্ন করছিলাম যে অন্ধকারে বাদুড় কিভাবে পথ চলে। আবার কুকুরের কথা চিন্তা করো না, কুকুর তো অনেক দূর পর্যন্ত ঘ্রাণ নিতে পারে, তাই না? অনেক দূরের ঘ্রাণ কুকুর শুনতে পায়, শুনতে পায় আর কি, শুনতে পায় না। এমন প্রত্যেকটা প্রাণীর দেখা যায় যে কিছু কিছু নির্দিষ্ট প্রাণীর একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেটা মানুষের চেয়ে অনেক বেশি উন্নত। মানুষ সৃষ্টির সেরা জীব আসলে অনেকগুলো কারণ মিলে, মনুষ্যত্ব দিক থেকে বিবেচনা করলে মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু অন্যান্য সুপার পাওয়ার গুলা কিন্তু মানুষের কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষীণ। সুপার পাওয়ার গুলা কিন্তু মানুষের মধ্যে খুব একটা বেশি নাই, কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে দেখো না যে অনেক সুপার পাওয়ার আছে যেটা মানুষের মধ্যে নাই, তাই না?
তো এরকম চিন্তা করলো যে আসলে যে সুপার পাওয়ার গুলা, যে সুপার পাওয়ার গুলো যদি সম্ভব হইতো, যে কোনো যে প্রাণীটার যে সুপার পাওয়ারটা, ওই পাওয়ারটা নিয়ে মানুষের ডিএনএর সাথে এক্সচেঞ্জ করে দিয়ে, প্ল্যান্ট করে দিয়ে মানুষের মধ্যে ওই রকম বৈশিষ্ট্যটা কি আসলে কি সৃষ্টি করা সম্ভব? তোমাদের কি মনে হয় যে কি ওইরকম আসলে সৃষ্টি করা সম্ভব, বা সৃষ্টি করলে বা কেমন হবে? অবশ্যই জোস হবে। তো যাই হোক, আমরা প্রসঙ্গে চলে আসি যে আস্তে আস্তে মানুষ চিন্তা করলো, যে এই বিষয়গুলো চিন্তা করলো যে যদি যে জিনিসটা, যে ইয়াটা আছে, এটার মধ্যে যদি কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো যায় তাহলে বিষয়টা কেমন হবে। অর্থাৎ ধরো তোমরা অনেকেই জানে না, অবশ্য কেউই জানে না, কেউ কেউ জানতে পারে যারা আমার খুব ক্লোজ, তারা হয়তো বিষয়টা জানতে পারে যে লকডাউনের মধ্যে যখন আমি বাড়িতে ছিলাম যখন 5-6 মাসের মতো বাড়িতে ছিলাম, তখন আমি ভেড়া পালছি, ছাগল পালছি, সরি। তো ধরো এমন হইতে পারে না যে ধরো আমার কাছে 2টা ছাগল আছে, দেখা গেল যে একটা ছাগল প্রচুর পরিমাণে দুধ দেয়, অনেক দুধ দেয়, বাট আরেকটা ছাগল খুব বেশি দুধ দেয় না, বাট সেই ছাগলটা অনেক বড়, মানে বড় জাতের, সেটার আকার আকৃতি অনেক বড়, হয়তো আমি বাজারে বিক্রি করলে সেটার দাম বেশি পাইতাম। এখন আমার মনে তো এমন হইতে পারে যে আসলে এখানে তো আমার কাছে তো 2টা ছাগল, তো আমার যদি এরকম একটা ছাগল হইতো যে ছাগলটা দুধও বেশি দিবে আবার বড় হবে আকারে। যে মেন্ডেল যেটা করছিল, যে পেগর জোহর মেন্ডেল, তোমরা জানো বংশগতি, উনি যে মটরশুঁটি নিয়ে গবেষণা করছিল, যে উনি চাইছিল এমন একটা মটরশুঁটি, যে মটরশুঁটিটা ফলন বেশি হবে, দীর্ঘজীবী হবে, এরকম একটা মটরশুঁটি নিয়ে তিনি আলোচনা করছে। আমরা এটির বিজ্ঞান বইয়ের মধ্যে সেটা দেখছিলাম। জীব প্রযুক্তিটাও আসলে এমন যে বায়োটেকনোলজি, জীব প্রযুক্তিটাও হচ্ছে আসলে এমন একটা বিজ্ঞান, যেই বিজ্ঞানের মূল কাজটাই হচ্ছে যে কোনো উদ্ভিদ কিংবা প্রাণীকে ক্রমশ উন্নত দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ তার যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যটাকে কিভাবে আরো বেশি উন্নত করা যায়, এটি হচ্ছে জীব প্রযুক্তির মূল লক্ষ্য। যেমন দেখো যে বর্তমানে অনেক নতুন নতুন জাত সৃষ্টি হতেছে ধানের, বায়োটেকনোলজির ফল সেগুলা। কিছুদিন আগে ভার্সিটি থেকে আমাদের এরকম একটা ট্যুর ছিল, একটা অ্যাসাইনমেন্ট ছিল, যে তোমাদের কুমিল্লাতে যে ধান গবেষণা ইনস্টিটিউট আছে, ওইখানে আমরা ভিজিট করছিলাম। তো সেখানে দেখলাম তারা বিভিন্ন জাতের ধান মানে লাগাইছে, অনেকগুলো ফ্লট। তোমরা দেখো ওই যে এই জায়গাটার নাম কি আমি ঠিক ভুলে গেছিলাম, শাসনগাছার ওইদিকে, তাই না? শাসনগাছাটা ফ্লাইওভারটা পার হইলেই তোমরা দেখবা যে ধান গবেষণা ইনস্টিটিউট আছে ওখানে। সেখানে রাস্তা থেকেও দেখা যায় যে দেখো অনেকগুলো ফ্লট আছে, ফ্লটগুলোর মধ্যে তারা বিভিন্ন ধরনের ধান চাষ করছে পার্টে পার্টে, যে এই অংশটার মধ্যে একরকম ধান, ওই অংশটার মধ্যে একরকম ধান। অর্থাৎ এটার মূল লক্ষ্যটা কিন্তু হচ্ছে আসলে তারা এমন জাতের একটা ধান উৎপাদন করতে চাইতেছে, যেই মানে যে জাতের ধানটা হয়তো বেশি ফলন হবে বেশি, রোগ ব্যাধিতে আক্রান্ত হবে খুব কম, আবার দ্রুত বর্ধনশীল, দ্রুত সেটার মধ্যে ফল চলে আসবে, এই ধরনের। তো এই যে যেটা বললাম, অর্থাৎ যে কোনো উদ্ভিদ বা প্রাণীর সার্বিক বৈশিষ্ট্য পরিবর্তন, উন্নত বৈশিষ্ট্য হোক, যে কোনো উন্নত বৈশিষ্ট্যকরণের কাজে কিন্তু বায়োটেকনোলজিটা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বায়োটেকনোলজির গুণে কিন্তু আমরা অনেক নতুন জাত পাচ্ছি, সেটা হাইব্রিড, যেটা বর্তমানে আমরা এক কথায় চিনি হাইব্রিডাইজেশনটাই মূলত হচ্ছে জীব প্রযুক্তির মূল উদ্দেশ্য, বা যেটা আমরা ইদানিং খুব ব্যাপকভাবে দেখছি যে সবকিছুর মধ্যে হাইব্রিডাইজেশন। যেমন কুল কিছুদিন বড়ই, দেখো একটা সময় বড় ছিল অনেক, মানে জাতে অনেক ছোট, কিন্তু এখন প্রত্যেকটা মানে কুল অনেকটা ছোটখাটো একটা পেয়ারার সমান হয়ে গেছে, তাই না? তো দেখো মানে কি পরিমাণ হিউজ পরিবর্তন। তো জীব প্রযুক্তির মধ্যে আমাদের আছে যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম যে ভৌত শাখা এবং ফলিত শাখা, 2টা শাখা পড়ছিলাম। তার মধ্যে দেখো যে এখানে হচ্ছে জীব প্রযুক্তিটা জীববিজ্ঞানের একটা ফলিত শাখা।
এটা বংশবিদ্যা নানাভাবে বিকাশ লাভ করেছে, বর্তমানে নানা তথ্য সমৃদ্ধ হয়েছে। বংশগতির একক বা জিনের উপাদান, প্রকৃতির রাসায়নিক গঠন, অণুর গঠন এবং জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কার হওয়ার পর একটা জীবকোষ থেকে জিন আরেকটা জীবকোষে প্রতিস্থাপন করা যায়, সেটি নিয়ে জীববিজ্ঞানীগণ গবেষণা শুরু করেন। দেখো, একটা জিন অর্থাৎ মানে বিষয়টা এভাবে একটু আমি বলি, ধরো দুইজন মানুষ, হ্যাঁ, হয়তো আমি প্লাস আরেকজন, ধরো আমি আর তুমি বলতে যে ভিডিওটা এখন দেখতেছো সে। এখন মানুষ তো আসলে ভিন্ন, সব মানুষ আকার আকৃতি একরকম হলেও এক একজনের এক এক রকম পাওয়ার থাকে, এক একজনের এক একটা জিনিস থেকে মানুষ উন্নত। হয়তো দেখা গেল যে আমি কালো, হ্যাঁ, এখন হয়তো তুমি যে ভিডিওটা দেখতেছো যে তুমি হয়তো সুন্দর, অথবা যেমন আমার সামনের চুলগুলা দেখো, এগুলো হচ্ছে বাঁকা, একটু বাঁকা, আমার সামনের চুলগুলো আসলে একটু বাঁকা, আর ধরো তোমার চুলগুলো একদম সোজা, হ্যাঁ। তো এই যে যেমন চুল বাঁকা, চুল সোজা, আমি একটু ফর্সা, তুমি সরি আমি একটু কালো, তুমি একটু ফর্সা, তারপর এই যে যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, এগুলো তো আমরা জানি যে প্রত্যেকটা জিন এক একটা জিন এক এক বৈশিষ্ট্যের জন্য দায়ী বা এক একটা বৈশিষ্ট্য বহন করে। এখন এমন কি করা সম্ভব যে কেউ হয়তো অনেক সুন্দর করে গান গায়, কারো কণ্ঠ সুন্দর, কারো চেহারা সুন্দর, তারপর কারো চুল সুন্দর, কারো নখ সুন্দর, এমন তো প্রত্যেকটা যেহেতু যে সৌন্দর্যগুলা বা সৌন্দর্য আসলে কখনো একটা মানুষের সৌন্দর্য বলতেই ফর্সা মানে সুন্দর না, ফেয়ার সুন্দর একটা এক, ফর্সা মানে আসলে সুন্দর না, সুন্দর মানুষ অনেক রকম ভাবে সুন্দর হইতে পারে, তাই না? একজন কালো মানুষও সুন্দর হইতে পারে, আমি সেটাই, রং কখনো ফ্যাক্ট হইতে পারে না। বা তো এই কথাটি তোমাদের বোঝার জন্য বলছি যে প্রত্যেক মানুষের দেখো যে এক একজন মানুষের এক একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, তাই না? এক একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। তো প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আবার একটা জিন বহন করে, একটা জিন একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে। এখন যদি এরকম হয়, বিষয়টা যদি এমন হয় যে কেমন হয়, বিষয়টা যদি এমন হয়, ধরো আমি প্রত্যেকটা ভালো গুণ বা প্রত্যেকটা মানুষের, যে আমার চুল কোকড়া গুণটা বাদ দিলাম, তোমার চুলটা সোজা, কোন জিনের কারণে তোমার চুলটা সোজা, ওই জিনটা আলাদা করে ফেললাম। সেম ধরো কারো কণ্ঠ অনেক সুন্দর, তার কণ্ঠ সৌন্দর্য কোন জিনটা দেয় সেটা নিয়ে নিলাম, কারো চামড়া সুন্দর, এক একজন সবগুলো সুন্দর, যে জিনিসটা আমার ভালো লাগে। এক একজনের এক একটা জিনিস ভালো লাগে, সবার তো আসলে সবকিছু ভালো লাগে না, লাগতে পারে। তো এই যে এই সব ভালো গুণগুলো নিয়ে দেখা গেল যে আমি একটা মানুষের মধ্যে আমি সেটা ট্রান্সফার করলাম। ট্রান্সফার করাতে দেখো তখন সেটা একদম সুপার মানুষ হয়ে যাবে, তাই না? আর সবাই তো সুপার মানুষ, আসলে সমাজের প্রয়োজন ভালো দিকগুলো, বর্তমানে সমাজের মানুষের যে মূল্যবোধের অবক্ষয়গুলো ঘটতেছে, আসলে একজন সুপারম্যানের খুবই প্রয়োজন। তো এই যে এখানে যে কথাটা বললো যে জিন আলাদা করে আবার আরেকটা জিন প্রতিস্থাপনটাই হচ্ছে বায়োটেকনোলজির মূল কাজ। এই শাখা বিজ্ঞানের বিভিন্ন শাখা বাস্তব সমস্যা সমাধানে এবং মানুষের স্বাস্থ্য উন্নয়ন, উন্নততর ফসল সৃষ্টিতে, ফসলের মান, পরিমাণগত বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, এই প্রযুক্তির ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই অধ্যায়ে আমরা এগুলোই শিখব। ফসলটার কথা বেশি গুরুত্ব দিচ্ছে মানুষ, আমি যদি মানুষের কথা বলছি, ফসলটা বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ আসলে বর্তমানে ফসলের মধ্যেই বায়োটেকনোলজিটার মানে সাফল্য আমরা বেশি পাচ্ছি। মানুষের দিক থেকেও যদিও এ ধরনের গবেষণা অনেক দেশেই নিষিদ্ধ, তো ফসলের দিক থেকে এই জিনিসটার বেশি ঘটতেছে। বায়োটেকনোলজি হিউজ পরিমাণ পরিবর্তন ঘটছে ফসলের ক্ষেত্রে, হিউজ পরিমাণ। দেখো একটা সময় ছিল যখন মানুষ অনেক কম ছিল, তাই না? জমির পরিমাণ ছিল অনেক বেশি পরিমাণ জমি ছিল, কিন্তু তারপরও তখন খাদ্যের অভাব হতো, দুর্ভিক্ষ হইতো, মানুষ খাওয়ার পাইতো না। আর কিন্তু দেখো বর্তমানে কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষ, জমি অনেক কম, কিন্তু তারপরও এখন বর্তমানে আসলে খাওয়ার অভাব নাই, আমি এই জিনিসটা বলবো না, অভাব অবশ্যই আছে। তারপরেও দেখো আসলে একটা সময় মতো যেরকম দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষ এখন আসলে মনে হয় না স্পেসিফিক কোনো দেশ ছাড়া আমাদের বাংলাদেশে ইতিমধ্যে এর মধ্যে আমরা দুর্ভিক্ষ দেখি নেই, বা খাবারের অভাবটা আসলে আমরা অনেকেই ফিল করতে পারি না। কিন্তু দেখো একটা সময় অনেক পরিমাণ জমি অনেক বেশি থাকার ফলেও কিন্তু দুর্ভিক্ষ ছিল।
আর এখন হয় না কেন? কারণ এখন আমরা এই টেকনোলজিটা আবিষ্কার করে ফেলতে পারছি যে অল্প একটু জায়গার মধ্যে কিভাবে বেশি পরিমাণ ফসল ফলানো যাবে, এবং ফসল মানে উন্নয়ন করার পদ্ধতিটা আমরা শিখে ফেলছি, তাই না? আচ্ছা, প্রথম দিকটা একটু দেখি। বায়োলজি এবং টেকনোলজির সমন্বয় হচ্ছে বায়োটেকনোলজি। টেকনোলজি প্রযুক্তি, জীববিজ্ঞানের মধ্যে প্রযুক্তিটা ঢুকাই দিছে। জীববিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে জীববিজ্ঞানটাকে মডিফাই করে দিয়েই হচ্ছে বায়োটেকনোলজির উদ্ভাবন, তাই না? 1919 সালে হাঙ্গেরির প্রকৌশলী কার্ল এরিকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করে। তোমাদের অবজেক্টিভের জন্য মেবি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের, উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব, দেখো এখানে ব্যাকেটে বলে দিয়েছে যে এই পরিবর্তনটা আসলে উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব, প্রাণীর ক্ষেত্রেও সম্ভব, কিংবা কোনো অণুজীবের ক্ষেত্রেও সম্ভব, উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়। বিজ্ঞানের অগ্রযাত্রায় জীব প্রযুক্তি কোনো নতুন সংযোজন নয়। মানব সভ্যতার উষালগ্ন থেকে জীব প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে। গাজন বা চোলাইকরণ, গাজনটা হচ্ছে কি, অর্থাৎ ফার্মেন্টেশন আর কি, অনেকদিন পর্যন্ত একটা জিনিস রেখে পচে ফেলাটাই হচ্ছে গাজন। মত প্রযুক্তিবিজ্ঞান মানুষ প্রায় 8000 বছর আগেই রপ্ত করেছে। 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল, যেটা বলছিলাম, যেগুলি মটরশুঁটি নিয়ে গবেষণা করে জীব প্রযুক্তি নতুন রূপ দিয়েছে। জীব প্রযুক্তি অনেক পদ্ধতির মধ্যে বর্তমান টিস্যু কালচার এবং জিন প্রকৌশল, যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, কৃষি উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রকৌশল। তো আসো আমরা এখন টিস্যু কালচার নিয়ে একটু আলোচনা করি যে আসলে টিস্যু কালচারটা কি বা কিভাবে করা হয়। আসো আমরা এখন সেই বিষয় নিয়ে পড়ব। আচ্ছা, টিস্যু কালচার। উদ্ভিদ জিনিসটা অনেক লাকি। লাকি এই কারণে বলতেছি, দেখো লাকি হয় আবার, যেমন আমরা উদ্ভিদ কাটতেছি, প্রচুর উদ্ভিদের অনেক ক্ষতি করি, একটু চামড়া তুলে ফেলতেছি, একটা পাতা ছিঁড়ে ফেলতেছি, কিংবা উদ্ভিদের পাতাটারে বিছাই সেখানে বসতেছি, ঝাড়ু হিসাবে ব্যবহার করতেছি, ব্যাত হিসাবে ব্যবহার করতেছি, তাই না? এদিক থেকে উদ্ভিদ যদিও লাকি না, কিন্তু দেখো এর বাইরে যদি চিন্তা করি, উদ্ভিদ আসলে অনেক লাকি। কোনো কারণে একটা ডাল ছিঁড়ে ফেললাম আমি, কিন্তু এর পরবর্তীতে সেখানে আবার নতুন একটা ডাল গজাইতেছে, তাই না? যেটা আমাদের ক্ষেত্রে হয় না। কোনো কারণে যদি আমার হাতটা কেটে ফেলি, তাহলে কি আমার আর একটা নতুন হাত আসবে? সেটা কখনোই আসবে না। তো উদ্ভিদ এই দিক থেকে কিন্তু অনেক লাকি। আবার উদ্ভিদ বাঁচে অনেকদিন, যদিও মানুষের একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট এজ নাই, কিন্তু তারপর আমরা একটা আনুমানিক ধারণা করতে পারি, তাই না, যে 100 বছর, 150 বছর, হাইয়েস্ট 200 বছর, এর বেশি না। আর বেশিরভাগ তো গড় হয় তো বাংলাদেশে জানোই তোমরা 70-71 বছর, এর মধ্যেই মানুষ মরে যায়। তো সেক্ষেত্রে উদ্ভিদ লাকি যে দীর্ঘদিন বাঁচতেছে। তারপর তাদের একটা অংশ যদি আমি কেটে ফেলি বা ছিঁড়ে ফেলি, তাহলে সেখান থেকে আবার খুব দ্রুত আর একটা নতুন অংশ গজাচ্ছে, তাই না? এই দিক থেকে কিন্তু উদ্ভিদ লাকি। তো টোটি পয়েন্ট একটা হচ্ছে কোষ। টোটি পয়েন্ট উদ্ভিদের দেহের মধ্যে স্টেম সেল, যেটা সেটা উদ্ভিদের দেহে আছে, মানুষের দেহে নাই। যদি কোনো কারণে মানুষের দেহে থাকতো তাহলে আসলে কোনো সমস্যা হইতো না। কোনো কারণে যদি আমার একটা হাত কেটে যেত, একটা পা কেটে যাইতো, তাহলে আবার সেখানে নতুন করে একটা অঙ্গ গজাইতো, তাই না? বিজ্ঞানে যদিও এটা নিয়ে গবেষণা করতেছে, বাট এখন পর্যন্ত এরকম কিছু হয় নাই। তো উদ্ভিদের এই সেলটা, স্টেম সেলের মাধ্যমে দেখো কোনো একটা হুবহু একটা নতুন অংশ গজায়, তাই না? আর উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচারটা হচ্ছে এমন একটা কালচার প্রযুক্তি বা চাষ প্রযুক্তি, যেখানে তোমরা জানো বলছে যে কি, সাধারণত এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকে টিস্যু বা কলা বলা হয়। একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বদ্ধীকরণের প্রক্রিয়া হলো টিস্যু কালচার। টিস্যু কালচার প্রযুক্তি। অর্থাৎ দেখো, তার আগে আমি একটা কথা বলি। মনে করো গাছ লাগানো, আমরা তো প্রতিনিয়ত গাছ দেখছি, আমরা অনেকেই গাছের চারা লাগাইছি, বা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা গাছ রোপণ করছো, আবার সেই ফল গাছ হইলে সেই গাছের ফলও খাইছো, এমনও আছে। আমিও একটা পেঁপে গাছ লাগাইছিলাম, পেঁপে গাছ থেকে পেঁপে খাইছি। তো এই যে গাছ, ধরো আমরা না হয় একটা দুইটা গাছ লাগাইলাম,
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো এমন তো প্রয়োজন হতে পারে যে আমার 1,00,000 চারার প্রয়োজন, 1,00,000 চারার প্রয়োজন। এখন আমি বীজের মাধ্যমে বংশ বিস্তার করতে পারি, আমি কলমের মাধ্যমে বংশ বিস্তার করতে পারি, আমি অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করতে পারি, তাই না? কিন্তু আমার 1,00,000 চারার যেখানে প্রয়োজন সেখানে তো আমি যদি 1,00,000 ডাল কেটে আলাদা আলাদা করে লাগাই, আবার সেটার জন্য অনেকদিন অপেক্ষা করতে হবে, এটা আসলে খুব বেশি সম্ভব না। বা যারা বাণিজ্যিকভাবে চারা উৎপাদন করতে চাচ্ছে তাদের পক্ষে তো আসলে এইভাবে ডাল কেটে করানো সম্ভব না, তাই না? সেই সকল ক্ষেত্রেই সাধারণত টিস্যু কালচার করা হয়। আর টিস্যু কালচারের ক্ষেত্রে টিস্যু কালচার কাকে বলে সেটা বলছে যে একটি টিস্যুকে বা একটা কোষকে বা একটা কলাকে জীবাণুমুক্ত পুষ্টিবদ্ধক কোন মিডিয়ামে বদ্ধীকরণ প্রক্রিয়ায় নাম হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার উদ্ভিদ বিজ্ঞানের একটি অপেক্ষাকৃত নতুন শাখা, অর্থাৎ খুব রিসেন্ট এই শাখাটা সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা পেয়েছে বা এই শাখা উন্নতি হয়েছে, যার কারণে বলছে খুব শীঘ্রই। এক্ষেত্রে টিস্যু কালচারের জন্য উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ যে কোনো একটা সজীব যেখানে একটা কোষ থাকবে যে কোনো সজীব অংশই উদ্ভিদে ব্যবহার করা যেতে পারে। সেটা হতে পারে একটা পরাগরেণু। দেখো চিন্তা করে দেখো, একটা পরাগরেণু কিন্তু আসলে খুব ছোট একটা জিনিস। পরাগরেণু তোমরা চিনো যে ফুলের মধ্যে হয়, ফুলের মাথায় একদম হলুদ বর্ণের পরাগরেণু চিনো, যেটা পরাগায়নে সহায়তা করে, তাই না? দেখো একটা ছোট পরাগরেণু কিন্তু টিস্যু কালচার করতে পারবা তুমি, অর্থাৎ একটা ছোট পরাগরেণু থেকে তুমি চাইলে কোটি কোটি চারা তৈরি করতে পারবা। এটা হিউজ একটা ব্যাপার না? আবার যে উদ্ভিদের বর্ধনশীল অংশ, যে অংশগুলো বৃদ্ধি পায়, যেমন একটা কুড়ি, চা পাতা যেরকম একটা পাতা একটা কুড়ি তৈরি করে ফেলে, যে মূল এরকম একটা কুড়ি থেকেও কিন্তু তুমি টিস্যু কালচার করতে পারো। তাছাড়া তুমি কোথা থেকে টিস্যু তুমি পরাগরেণু থেকে করতে পারো, শীর্ষ বা পার্শ্বমুকুল থেকে করতে পারো, পর্ব থেকে করতে পারো, মূলের অংশ থেকে করতে পারো। অর্থাৎ কোন নির্দিষ্ট পুষ্টিবদ্ধক মিডিয়াম, এখানে পুষ্টিবদ্ধক মিডিয়াম যেটা বারবার বলা হচ্ছে, পুষ্টি মিডিয়ামটা কি? উদ্ভিদ একটা চারা গজানোর জন্য, তাই না? উদ্ভিদও তো খায়, তাই না? হয়তো আমরা অনেক কিছু খাই, অনেক কিছুর মধ্যে আমরা যে ধরনের খাবার খাই উদ্ভিদ হয়তো এই ধরনের খাবার খায় না, কিন্তু খাবার তো খায়, তাই না? তো উদ্ভিদ যে ধরনের খাবার খায় বা যে সকল উদ্ভিদ পছন্দ করে, এই ধরনের পুষ্টি মাধ্যম, এই ধরনের ভিটামিন দিয়ে যদি আমি একটা মাধ্যম তৈরি করি, মিডিয়াম তৈরি করি, এবং সেখানে যদি একটা পরাগরেণু স্থাপন করি, পারফেক্ট পদ্ধতিতে একটা পরাগরেণু স্থাপন করি, সেখান থেকে আমি টিস্যু কালচার অসংখ্য চারা পেতে পারি। টিস্যু কালচার উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ক নম্বরের জন্য আসতে পারে যে এক্সপ্ল্যান্ট কি। এক্সপ্ল্যান্ট কি? টিস্যু কালচার উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করা হয় সেটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট। আচ্ছা, এখন টিস্যু কালচার কিভাবে করা হয় সেটা একটু দেখি। এর প্রথম হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। খুব বেশি গুরুত্বপূর্ণ কথা। মাতৃ উদ্ভিদ মানে মা উদ্ভিদ। এখন এটা মনে করি না যে একটা হচ্ছে মা উদ্ভিদ, একটা হচ্ছে বাবা উদ্ভিদ, আসলে না, সব উদ্ভিদেই মাতৃ উদ্ভিদ। সেটা কিভাবে? মাতৃ উদ্ভিদ বলতে আসলে আমরা সেই উদ্ভিদটাকে বুঝেছি। সাধারণত বাছাইয়ের ক্ষেত্রে বা জাত নির্বাচনের ক্ষেত্রে গাছ কিনতে চাইলে, বৃক্ষ মেলায় গাছ কিনতে চাইলে আমরা সেই গাছটাই চাই যে গাছটা সবচেয়ে বেশি ভালো, আম বড় হচ্ছে, যে গাছটার আম বড়, কিংবা খাইতে মিষ্টি, তারপর কি খুব তাড়াতাড়ি আম ধরবে, এ ধরনেরটাই তো চাই, মানে বেস্টটাই তো আমরা চাই, তাই না? তো এক্ষেত্রে গাছ নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। তোমাকে এমন একটা গাছ নির্ধারণ করতে হবে বা নির্বাচন করতে হবে। কেমন গাছ নির্বাচন করতে হবে? যেই গাছটা উন্নত গুণ সম্পন্ন, অবভিয়াসলি উন্নত গুণ সম্পন্ন, অর্থাৎ একটা উন্নত গাছ থেকেই তো উন্নত ফল পাওয়া সম্ভব, তাই না? যার কারণে এমন একটা গাছ তোমাকে নির্বাচন করতে হবে যেটা উন্নত গুণ সম্পন্ন, স্বাস্থ্যবান হতে হবে সেটাকে, এবং রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা হয়। স্বাভাবিক নির্বাচন করার ক্ষেত্রে, অর্থাৎ আমি তো এমন একটা গাছে চাইবো, যে আমি এমন কিছু চারা চাইবো যেই চারাটা থেকে ভালো চারা, আরেকটা সুস্থ চারা পাবো, এবং যেই চারাটা হবে কেমন রোগমুক্ত। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে রোগমুক্ত, অবশ্যই রোগমুক্ত হতে হবে, রোগ জীবাণু গাছ নষ্ট করে ফেলে। রোগমুক্ত একটি মাতৃ উদ্ভিদ নির্বাচন। মূল কথা হচ্ছে প্রথমে তুমি যেই কাঙ্ক্ষিত উদ্ভিদটা চাও, বা যেই উদ্ভিদ তুমি আগে সিলেক্ট করে রাখো, তোমার নানুর বাড়িতে গেলা, নানুর বাড়িতে আমের দিনে গেলা, এখন নানুর বাড়ির যে আম গাছটা, হয়তো ওই আম গাছটার একটা আম তোমার সামনে করলো, তুমি খাইলা, তোমার কাছে খুবই ভালো লাগলো, আরে এই আমটা তো খুব মিষ্টি, বা এই আমটা তো আসলে খুব মজা, তোমার কাছে মজা লেগেছে, যেটা তোমার বাড়ির আম গাছে যেটা আছে সেটা তোমার কাছে এত বেশি মজা লাগে নাই। তো এই ক্ষেত্রে তুমি যদি চারা চাও, তুমি যদি তোমার বাড়িতে একটা গাছ লাগাতে চাও, তুমি নানুর বাড়ির আম গাছটাই লাগাতে চাইবা, এটাই স্বাভাবিক, তাই না? অর্থাৎ
তোমাকে এমন একটা উদ্ভিদ সিলেক্ট করতে হবে যে উদ্ভিদটা কাঙ্ক্ষিত, যে কোনো একটা ভালো দিক আছে, ভালো দিকগুলোই আছে, এরকম একটা উদ্ভিদ তুমি সিলেক্ট করতে চাই। বা এটা স্বাস্থ্যবান হতে হবে, রোগ মুক্ত হইতে হবে, সেটার ফল ভালো হইতে হবে, তারপর সবকিছু বড় বড় হইতে হবে। মানে আম বা ফলের ক্ষেত্রে তো আমরা সবসময় বড় ফলই চাই, তাই না? ওকে, সেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। এবার হচ্ছে আবাদ মাধ্যম তৈরি। অর্থাৎ আবাদ মাধ্যম তৈরি হচ্ছে কোনটা, যে আবাদ মানে অর্থাৎ যেখানে আমি সেটা এই টিস্যুটা বা বীজটা বা এই চারাটা আমি যেখানে লাগাবো, যেই মাধ্যমটার মধ্যে রাখবো, সেই আবাদ মাধ্যমটা কেমন হতে হবে? অবশ্যই খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন। ফাইটোহরমোন গুলো আমরা পড়ছি যে বৃদ্ধিবর্ধক কিছু হরমোন, যে হরমোন গুলো উদ্ভিদের ভিতরে খুব অল্প মাত্রায় থাকে কিন্তু উদ্ভিদের ব্যাপক পরিবর্তনে সেগুলো অংশ নেয়। ফাইটোহরমোন গুলো অক্সিন আছে, জিবেরেলিন আছে, এরকম হরমোন গুলোর নাম আমরা পড়ছিলাম কত অধ্যায় পড়ছি, 3য় অধ্যায় না 4th অধ্যায় যেন আমরা এরকম পড়ছি, ঠিক মনে নাই। আবাদ মাধ্যম, ফাইটোহরমোন, সুক্রোজ এবং প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য জমাট বাঁধার উপাদান যেমন এগার সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করতে হবে। তুমি এমন একটা আবাদ মাধ্যম তৈরি করলা, যেটা তরল, তো তরল আবাদ মাধ্যম বা পুষ্টিগুলো সব ভিটামিন গুলো একসাথে করলে মাধ্যমটা তরল মাধ্যমে তো আসলে চারা গাছ গজাবে না। তোমাকে এমন একটা মাধ্যম তৈরি করতে হবে যে মাধ্যমটা, আবার এক্ষেত্রে যদি তুমি মাটি নির্বাচন করো, দেখো মাটি নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু মাটির ক্ষেত্রে জীবাণুমুক্ত। তোমাকে এমন একটা আবাদ মাধ্যম তৈরি করতে হবে যে আবাদ মাধ্যমটা হবে কি সম্পূর্ণ জীবাণুমুক্ত। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জমাট বাঁধার জন্য। তুমি সব মাধ্যম, তুমি ফাইটোহরমোন দিলা, তুমি ভিটামিন দিলা, তুমি খনিজ পুষ্টি দিলা, এগুলো এখন পানির মধ্যে গুলে দিলা, এটা তো আর হইলো না, তাই না? এটা এমন একটা জমাট বাঁধার মতো এমন একটা উপাদান রাখতে হবে যে উপাদানটা সেখানে এগার যোগ করলে সেটা জমাট বাঁধবে। জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠা, অর্থাৎ আবাদ মাধ্যম কাচের পাত্রে টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাস্ক নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করতে হবে, কারণ মুখ খোলা থাকলে সেখানে হয়তো জীবাণু প্রবেশ করতে পারে। ভাইরাস তো আসলে অনেক ক্ষুদ্র, দেখতেছো না আমরা বর্তমানে মাস্ক করতেছি ভাইরাসের ভয়ে, এতই ক্ষুদ্র। তারপর হচ্ছে বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করতে হবে। পরবর্তীতে অটোক্লেভ যন্ত্রে 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে 15 IU/2 ইঞ্চি চাপে 20 মিটার রেখে জীবাণুমুক্ত করতে হবে। তারপর কাঁচের পাত্রের মুখ পুনরায় বন্ধ রেখে নির্দিষ্ট আলো তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস সম্পূর্ণ নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখতে হবে। আচ্ছা, এখানে বলছে অটোক্লেভ। অটোক্লেভ হচ্ছে এক ধরনের যন্ত্র। কেমন যন্ত্র? অটোক্লেভ যন্ত্রটা হচ্ছে অনেকটা বাসায় আমরা মাইক্রোওভেন ইউজ করি না, অনেকটা মাইক্রোওভেনের মতোই। অর্থাৎ মাইক্রোওভেনের মধ্যে তো খাবার গরম করি, এখানে তুমি যে পুষ্টি মাধ্যমটা বা তুমি যে মাধ্যমটা তৈরি করলা সেই মাধ্যমটা জীবাণুমুক্ত করার জন্য যদি তুমি 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রেখে দাও, তুমি যে মাধ্যমটা তৈরি করলে এগার মিশিয়ে, তারপর ফাইটোহরমোন মিশিয়ে, তারপর ভিটামিন, খনিজ লবণ মিশ্রিত যে মিশ্রণটা তুমি তৈরি করলা, সেটাকে তুমি যদি অটোক্লেভ মেশিনের মধ্যে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দাও, তাহলে কি হবে? তাহলে সেটা জীবাণু মুক্ত হয়ে যাবে এবং পুনরায় সেই তুমি যে ফ্লাক্সের মধ্যে রাখলা, কাঁচের একটা ফ্লাক্সের মধ্যে রাখতে হবে, তুমি তো খোলা রাখতে পারবে না, তুমি জীবাণু মুক্ত করলা, জীবাণু মুক্ত করে সেখানে খোলা অবস্থায় বাইরে রেখে দিলা, তাহলে তো আসলে কোনো লাভ হলো না, তাহলে সেখানে আবার হয়তো জীবাণু আসবে। আচ্ছা, নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য কি করতে হবে? রাখা হবে। এই পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি অনুচারা তৈরি হয় বা ক্যালাস তৈরি হয়। মানে শুধু এখানে একটা জিনিস যেটা মিস গেছে আমি, তুমি তো প্রথমে একটা এক্সপ্ল্যান্ট নির্বাচন করলা, যেখানে তুমি একটা টিস্যু বা একটা কোষ তুমি নিয়ে সেটাকে তুমি পুষ্টি মাধ্যমে স্থাপন করবা, তাই না? পুষ্টি মাধ্যমে স্থাপন করে তুমি সেটাকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলেই মূলত তুমি যে কোষটা বা কলাটা সেখানে স্থাপন করছো সেটা ক্যালাসিতে হয়ে যাবে। পরবর্তী সময়ে একাধিক অনুচারা উৎপন্ন হবে। আর এক্ষেত্রে আসলে এখানে যদিও সরাসরি বলে নাই, আমরা একটা চিত্রের সাহায্য নিব। চিত্রটা হচ্ছে, তোমরা দেখো তোমাদের বইয়ের মধ্যে 305 পৃষ্ঠায় একটা চিত্র আছে। চিত্রটার মধ্যে তারা কিছু প্রথমে একটা চারা গাছ নিচ্ছে, তাই না? দেখো একটা চারা যেটা এক্সপ্ল্যান্ট, সেখান থেকে নমুনা একটা আবাদ একটা নমুনা ছোট একটা কোষ বা কলা সেটা কেটে ফেলছে, কেটে সেটা তার নমুনার মাধ্যমে স্থাপন করছে। এরপর দেখো, আর নমুনা টিস্যুটা স্থাপন করছে কোথায় স্থাপন করছে? সেই মাধ্যমটার মধ্যে স্থাপন করছে যে মাধ্যমটা তুমি জীবাণুমুক্ত করে ফেলছো অলরেডি অটোক্লেভ মেশিনের মধ্যে রেখে, তাই না? এবং সেখানে সেই সকল পুষ্টি উপাদানগুলো আছে যে সকল পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। আমি সেখানে বলছি যে ফাইটোহরমোন আছে, ভিটামিন আছে। আচ্ছা, এরপর দেখো যখন এটা তুমি স্থাপন করে ফেলছো, এটা অলরেডি ক্যালাস তৈরি হয়েছে। অর্থাৎ
কোষটা কেমন যেন মানে ফুলে একটা গ্যাস গ্যাস তৈরি হয়ে গেছে। তারপর অনুচারা তৈরির জন্য ক্যালাস থেকে আলাদা আলাদা কোষ, তখন তুমি যেই যে ক্যালাসটা সেখানে তৈরি হয়েছে, অর্থাৎ এটা আকারে বড় হয়ে এটার মধ্যে ছোট ছোট অসংখ্য, তোমরা কখনো দেখছো যে আলুর চারা, আলুর চারাটা কেমন একটা চোখ তৈরি হয় না? কিন্তু এখানে টিস্যু কালচারে এরকম চোখ তৈরি হয় না, কিন্তু এই জায়গাটা মানে যে টিস্যু সেটা আকারে বড় হয়ে একটা ক্যালাস তৈরি হয়ে যাবে। পরবর্তীতে সেটাকে তুমি বিভিন্ন অনুচারায় তৈরি করা থাকে, কেটে কেটে সেটাকে বিভিন্ন ধরনের ছোট ছোট চোখগুলাকে তুমি এই পুষ্টি মাধ্যমের মধ্যে স্থাপন করে দিবা। তারপর কেবে দেখো সেখানে একটা অনুচারা লাগাইছে, অনুচারটা মূল উৎপাদনকারী আবাদ, অর্থাৎ একটা মূল উৎপাদনের জন্য কিছু ফাইটোহরমোন আছে যেগুলো মূল তৈরিতে সহায়তা করে। এরকম একটা পুষ্টি মাধ্যম তোমার স্থাপন করতে হবে, যে মাধ্যমটার মধ্যে ওই ধরনের ফাইটোহরমোন গুলো আছে যেগুলো উদ্ভিদের মূল সৃষ্টির জন্য বিশেষ ভূমিকা রাখে। এরকম একটা মাধ্যমের মধ্যে তুমি অনুচারগুলো স্থাপন করবা। তো যেহেতু মূল তৈরির জন্য আমি সেখানে একটা ফাইটোহরমোন ইউজ করছি, তো সেখানে তো দ্রুতই কি মূল গজাবে, তাই না? অবভিয়াসলি মূল গজাবে। এরপর যখন মূলটা আরো বেশি গজালো, সেটাতে কি করলাম আমি, পরিবেশ একটা ছোট কিসের মধ্যে রাখতে পারলা, তুমি গাছ টবের মধ্যে রাখতে পারলা, এবং একসময় সেটা আলাদা করে অর্থাৎ কিছুদিন আলো কিছুক্ষণ অন্ধকারের মধ্যে রাখতে রাখতে এক পর্যায়ে সেটা আমরা বাইরে স্থাপন করি, তাই না? আচ্ছা, দ্বিতীয় আসি মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। এই সমস্ত উৎপাদিত চারাগুলো যদি মূল উৎপাদন না হয়, তবে একটি নির্দিষ্ট উচ্চতা লাভের জন্য বিটকগুলো বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থানান্তর করা হয়। এক্ষেত্রে একটা বলছে যে এর মধ্যে যদি মূল উৎপাদন না হয়, তাহলে আরেকটা পুষ্টি মাধ্যমে স্থানান্তর করতে হবে। কোন পুষ্টি মাধ্যমটার মধ্যে স্থানান্তর করতে হবে? যেখানে কি থাকবে, যেখানে মূল গজানোর জন্য যে সকল ফাইটোহরমোন দায়ী না মানে সাহায্য করে, এই সকল ফাইটোহরমোন যে সকল ফাইটোহরমোন সাহায্য করে, ওই সকল ফাইটোহরমোন সমৃদ্ধ একটা উৎপাদন মাধ্যমে তোমাকে এই চারা গাছটা স্থানান্তর করতে হবে। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। মূলযুক্ত চারাগুলোকে পানিতে ধুয়ে এগারযুক্ত অবস্থায় ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করতে হবে। পাত্রে লাগানো চারাগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব এবং সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগাতে হবে। অর্থাৎ ধরো একটা চারা গাছ তুমি ল্যাবরেটরিতে নিলাম, অনেকদিন তুমি ঘরের মধ্যে অন্ধকার থাকলা, যে বিশেষ করে আমাদের ক্ষেত্রে তো হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে বাইরে গেলে তাকানো যায় না, তাই না? একটা উদ্ভিদ তুমি ন্যাচারাল ভাবে তৈরি হইলো না, এটা তুমি ল্যাবে তৈরি করলা। তো এই উদ্ভিদটা তো সাধারণত বাইরের মধ্যে নিলে হঠাৎ করে সেটা বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে পারবে না, তাই না? তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তুমি এমন একটা, অর্থাৎ বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে তুমি ল্যাবের মধ্যে তোমার চারা গাছটা রাখলা, প্রত্যেকদিন হয়তো সকালবেলা তুমি 10 মিনিটের, প্রথম দিন 5 মিনিটের জন্য রাখলা বাইরে, তারপর এরপর দিন তুমি 10 মিনিটের জন্য রাখলা, আস্তে আস্তে 5 মিনিট করে বাড়াই দিলে, এবং এক সপ্তাহ হয়তো বাইরের পরিবেশ নিলে সেই বাইরের পরিবেশটার সাথে স্যুট করে নিলে একসময় তাদের বাইরে তুমি যে কোনো এক জায়গায় লাগাই দিলা, সেটা ফ্যাক্ট না। টিস্যু কালচারের অসংখ্য ব্যবহার আছে, তার মধ্যে এখানে কিছু ব্যবহারের কথা বলছে। টিস্যু কালচার প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে আজকাল উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে এবং উন্নত জাত উদ্ভাবনের ব্যাপারে সাফল্য পাওয়া গেছে। উন্নত জাত কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। উন্নত জাত বলতে আমরা সেই সকল জাতকে বুঝি কাঙ্ক্ষিত জাত, অর্থাৎ আমি এমন সেই সকল, বর্তমানে দেখো আমি যদি একটা গাছ লাগাই, তোমাকে আগে বলছি, আমি একটা গাছ লাগালে আমি ওই গাছটাই চাইবো যে গাছটা আসলে জাতে অনেক ভালো, তাই না? তো এক্ষেত্রে উন্নত জাত তৈরি করার জন্য টিস্যু কালচার ব্যবহার করা হয়। আর উন্নত জাতটা কিভাবে সৃষ্টি হয়? উন্নত জাতটা এভাবে সৃষ্টি হয় যে ধরো একটা বড়ই গাছ, যেই বড়ইটা প্রচুর পরিমাণে ফলন হয় গাছের মধ্যে, বড়ই গাছ প্রচুর ফলন হয়, কুলগুলো অনেক মিষ্টি, কিন্তু প্রবলেম হচ্ছে কুলগুলো আকার খুব ছোট। এখন আর দেখা হচ্ছে আরেকটা কুল গাছ, যে কুলগুলো অনেক বড়, সাইজে অনেক বড়, কিন্তু টক। তো আমার দরকার মিষ্টি কুল, সাইজে বড় কুল, উৎপাদনে বেশি, এমন কুল। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি যদি এভাবে ক্রস ঘটানোর চেষ্টা করি যে কুল গাছটা কুলগুলো বড়, এখন কোন জিনের কারণে এই কুলটা বড়, সেই জিনটা যদি পৃথক করে যে যে কুল গাছটা আমার আছে যেটার মধ্যে অনেক বেশি ফলন হয়, যে কুলটা মিষ্টি, সেখানে যদি ট্রান্সফার করে দিই, তাহলে নতুন যে চারাটা পাবো সেটা তো এমন একটা কাঙ্ক্ষিত চারা পাবো যে চারাটার মধ্যে কুলও বেশি, সাইজেও বড়, মিষ্টি। তাহলে মার্কেটে কোন কুলটার বা কোন চারাটার থাকবে, ডিমান্ড থাকবে? সাধারণত যেটা টিস্যু কালচারের মাধ্যমে যেটা নতুন উদ্ভাবিত চারাটার বেশি ডিমান্ড থাকবে, তাই না? তারপর হচ্ছে
এর মাধ্যমে উদ্ভিদবিদ্যা থেকে কম সময়ে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা সৃষ্টি করা যায়। হ্যাঁ, একই বৈশিষ্ট্য সম্পন্ন, একই বৈশিষ্ট্য সম্পন্ন মানে আমি যে ফুলটা তৈরি করছি সেখান থেকে যদি আমি টিস্যু কালচার করার মাধ্যমে 1 কোটি চারা উৎপন্ন করি, তাহলে 1 কোটি চারাই হবে একই রকম, মানে সবগুলো ফুল একই রকম হবে, তারপর একই পরিমাণ হবে, মিষ্টি টিষ্টি স্বাদ এমন হবে না যে একটা চারা কিছুটা বড় হয়ে গেল টক হয়ে গেল, একটা কিছুটা মিষ্টি হলো একটা বেশি মিষ্টি হলো, এমন হবে না, যেমনই হোক সব একই রকম হবে। তারপর হচ্ছে সহজেই রোগ মুক্ত বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। বাড়ি থাকলে দেখো বাইরে তুমি যে চারা গাছগুলো তুমি ল্যাবের মধ্যে তৈরি করছো, আমি সেখানে তুমি জীবাণু মুক্ত সম্পূর্ণ জীবাণু মুক্ত ভাবে তৈরি করছো, কিন্তু বাইরের মধ্যে তো বাইরে তো আসলে জীবাণু মুক্ত করা তোমার সম্ভব না ন্যাচারাল ভাবে, তাই না? যখন 100% রোগ মুক্ত চারা তুমি আশা করতে পারো। রীতিভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা দূর, কিছু কিছু চারা হয়তো বর্ষাকালে জন্মে, কিছু কিছু চারা শীতকালে জন্মে, কিন্তু তুমি এখানে ল্যাবের মধ্যে প্রয়োজন অনুসারে তাপমাত্রা বাড়ায় কমায় তুমি এরকম চারা যে কোনো সিজনে যে কোনো চারা তুমি উৎপাদন করতে পারো, স্বাভাবিক কথা। তারপর হচ্ছে স্বল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকা, চারা মজুদের সমস্যা এড়ানো যায়। দেখো বলছে যে অল্প একটু চারার মধ্যে তুমি হিউজ পরিমাণ চারা উৎপাদন করতে পারবে। এক্ষেত্রে তুমি ছোট একটা ঘরের মধ্যে 1 কোটি চারাও রাখতে পারবা, যেগুলো এগুলো চোখ কলম করে, তাই না? চোখ কলম বলতে এগুলো তো ক্যালাস আকারে অসংখ্য চারা তুমি করতে পারলা। তারপর হচ্ছে যেসব উদ্ভিদের বীজের মাধ্যমে বংশ বিস্তার করে না সেসব উদ্ভিদ খুব দ্রুত সতেজ অবস্থা স্থানান্তর করা যায়। বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ করে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে স্বীকৃত। বিলুপ্ত প্রায় কিছু কিছু উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, বা যদিও থাকে সংখ্যায় অনেক কম, হয়তো সেগুলো ফল দিয়ে বীজ থেকে চারা উৎপাদন খুব কঠিন একটা পদ্ধতি। এক্ষেত্রে তুমি টিস্যু কালচারের মাধ্যমে তুমি সহজেই ফরাসি বিজ্ঞানী যেসব উদ্ভিদ জনন অনুপস্থিত অথবা প্রাকৃতিকভাবে জননের হার কম, তাদের দ্রুত সংখ্যা বৃদ্ধি ব্যবস্থা করা যায়। নতুন প্রজাতির উদ্ভিদ উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা যায়। তারপর হচ্ছে আচ্ছা যাই হোক, এরপরে বিশাল কাহিনী, অপ্রয়োজনীয় মনে হচ্ছে আমার কাছে টিস্যু কালচার ব্যবহার। অর্থাৎ টিস্যু কালচারের ব্যবহার তো তোমরা অবজেক্টিভের জন্য তোমরা করতে পারো, তবে প্রশ্নের মধ্যে যদি আসে যে টিস্যু কালচারের ব্যবহার আলোচনা করো, তখন তোমরা পয়েন্ট আকারে এখান থেকে যে কোনো 10টা পয়েন্ট লিখে দিলেই আমার কাছে মনে হয় যেন ভালো। এই প্রশ্নের উত্তরটা তোমরা পয়েন্ট আকারে লিখলেই ভালো হবে, পয়েন্ট আকারে লিখলেই সুন্দর হবে, তাই না? এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আরো বেশি ইন্টারেস্টিং। এতক্ষণ তো উদ্ভিদ নিয়ে পড়লাম, উদ্ভিদ যেহেতু আমরা প্রাণী, সো জেনেটিক ইঞ্জিনিয়ার প্রাণীর উদ্ভিদ থেকেও আমি মনে করি প্রাণীর জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো ডলি নামে একটা ভেড়া প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানের সুফল পাইছে ডলির মাধ্যমে। তো সময়ের স্বল্পতা, আর একটা ক্লাস করতে হবে বুঝতে পারতেছি। প্রথমে উদ্ভিদ নিয়ে বললাম, তারপর প্রাণী নিয়ে পড়বো আর একটা ক্লাসে। তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং করবা। আর দেখো এসএসসি পরীক্ষা বর্তমান করোনার পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি, এটা আসলে শুধু আমাদের বাংলাদেশ যে তা না, পৃথিবীটাই আসলে দেখো পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু সেম সিচুয়েশন, সবাই সাফার করতেছে। যার কারণে হয়তো আমাদের প্রধান শিক্ষক ওই দিন একটা কথা বলছিল যে এমন হতে পারে, সরকারের চিন্তা ভাবনাও এমন যে এই অনলাইন ক্লাসটাই কন্টিনিউ করবে। যখন হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে দেখবা, তখনও হয়তো অনলাইন সিস্টেমটার একটা চালু থাকবে। আমাদেরকে এটার মধ্যে অভ্যস্ত হতে হবে, এটাই আমাদেরকে ক্যারি করতে হবে। সো তোমরা কোনো ধরনের ফাঁকিবাজি না করে ক্লাস 10 বিশেষ করে, 9 তো অবভিয়াসলি তোমরা সময়টা পাচ্ছ না, 10-এ যদি তোমাদের অনেক বেশি চাপ পড়ে যাবে তোমরা যদি এখন পড়াগুলো কমপ্লিট করে না রাখো, তাই না? সো 10 তোমরা যারা আছো, তোমরা আসলে কোনো দিক চিন্তা না করে, আমি মনে করি যে এরকম যে সুযোগ, এটা এক ধরনের সুযোগ অনেকের জন্য। বাসায় বসে তোমরা হিউজ পরিমাণ পড়ালেখা করতে পারবা, তাই না? বা করতে পারবা, এখন বললে হবে না, কারণ যথেষ্ট সময় চলে গেছে। তোমরা করছো এবং তোমরা শিখছো, তোমরা আশা করি পারো যেন যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন যদি চলে আসে তোমরা যেন সেটা মোকাবেলা করতে পারো, এরকম একটা প্রিপারেশন তোমাদের থাকা উচিত বলে আমি মনে করি। তো তোমরা ভালো করে পড়তেছো, তোমাদের 1 তারিখ থেকে পরীক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তোমরা আসলে এটাকে ছোট করে দেখার কোনো ওয়ে নাই, এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। তোমরা খুব মনোযোগ সহকারে পরীক্ষাগুলো দিচ্ছ, এটাই আশা রাখবো। আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।
যে কোনো সমস্যায় অবশ্যই যোগাযোগ করতে পারো, যে কোনো স্যারই তোমাদেরকে যে কোনো মধ্যে হেল্প করার জন্য রেডি। অনলাইন ক্লাসগুলো দেখো, আশা করি উপকৃত হবা। এর বাইরে তো কোনো ওয়ে নাই এই মুহূর্তে, তাই না? সো যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা অবশ্যই সকল টিচার তোমাদের জন্য আছে, তোমরা যোগাযোগ করবা। পড়ালেখা কন্টিনিউ করো যেন এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারো, তাই না? এসএসসি পরীক্ষা তো ইনশাল্লাহ অবশ্যই হবে, সো এখন আশা করি করোনা থাকবে না। সো এই জিনিসগুলো মাথা থেকে বাদ দিয়ে যে পরীক্ষা হবে না বা এসএসসি পরীক্ষা হবে না, করোনা থাকবে, দেখো তো একটা সিস্টেম বের হয়ে যাবে। আর সেটা এখন অনেক দূরের হিসাব, তোমরা এইগুলো চিন্তা করার কোনো মানে নাই। আর আমরা পরীক্ষাটা, আমাদের শিক্ষামন্ত্রী বলছে যে পরীক্ষাটা আসলে কখনো শিক্ষার উদ্দেশ্য হতে পারে না, তাই না? যে তুমি পরীক্ষা দিবা, একটা ভালো রেজাল্ট করবা, এই তোমার পরীক্ষা শেষ, এটা আসলে কখনোই শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। যে তুমি পরীক্ষা দিলা, একটা ভালো রেজাল্ট করলা, এটাই হচ্ছে তোমার উদ্দেশ্য না, এটা শিক্ষার উদ্দেশ্য না। তুমি কি শিখতেছো, শিখাটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, জানাটাই শিক্ষার উদ্দেশ্য, তাই না? সো তোমরা আশা করি প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে পড়তেছো, শিখতেছো, জ্ঞান অর্জন করতেছো। জ্ঞান অর্জনটাই শিক্ষার মূল উদ্দেশ্য হোক। সবাই ভালো থাকো, দোয়া করো, সবার জন্য দোয়া করো। এখন দুর্গাপূজা চলতেছে, হিন্দু শিক্ষার্থীদেরকে পূজার শারদীয় শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, গুড বাই।